প্রথমার্ধেই হবে জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচনে কে জিতবে, বিএনপি নাকি জামাত নাকি আওয়ামী লীগ নির্বাচনের শেষ মুহূর্তে এসে অংশগ্রহণের সুযোগ পেলেও পেতে পারে। এই সমস্ত নানা যখন বিশ্লেষণ চলতেছে, তখনই আমাদের কাছে এলো ভয়ঙ্কর একটা জরিপ, এবং সেই জরিপের ফলাফল শুনলেই আরো চমকে যাবেন। প্রথম আলো সেই জরিপ নিয়ে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন লিখেছে, আমি পড়ে শোনাই। সেখানে লিখেছে যে বাংলাদেশে 18 থেকে 35 বছর বয়সী তরুণ জনগোষ্ঠীর মোট ভোটারের প্রায় 1/3, মানে মোট ভোটারের 3/1 হচ্ছে 18 থেকে 35 বছর বয়সী তরুণ জনগোষ্ঠী। এই তরুণদের উপর চালানো একটি নতুন জরিপ প্রকাশিত হয়েছে, এবং জরিপটি চালিয়েছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার বা BYLC। 2009 সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ইংরেজি, বাংলা ও মাদ্রাসা এই 3 ধরনের শিক্ষা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের নেতৃত্বের প্রশিক্ষণ দিয়ে থাকে। ভালো কথা। তো গত 10 থেকে 25 অক্টোবরের মধ্যে চালানো জরিপে 2545 জন অংশ নেন। খেয়াল রাখবেন, 2545 জন। দেশের ভৌগোলিক ও জননৈতিক বৈচিত্র্য প্রতিফলিত করার জন্য র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতিতে তাদের নির্বাচন করা হয়। কিন্তু দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে জরিপকে মানুষ সাধারণত সন্দেহের চোখে দেখে, এমনকি সেগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হলেও লোকের সন্দেহ কিন্তু যায় না। অনেকের যুক্তি হলো যে যেখানে ভোটার 10 থেকে 11 কোটি, সেখানে মাত্র কয়েক হাজার লোকের উত্তর দিয়ে বাংলাদেশের জনগণের জটিলতাকে পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। এছাড়া নাগরিকরা অপরিচিত মানুষের কাছে তাদের আসল রাজনৈতিক পছন্দ প্রকাশ করতে চায় না। সাধারণভাবে জরিপের ফল নিয়ে কিছুটা সন্দেহ থাকাটা ঠিক আছে, কারণ জরিপ সবসময় শতভাগ নির্ভুল হয় না। কিন্তু যদি আপনি জরিপকে একেবারেই গুরুত্ব না দেন, তাহলে সেখানে যে গুরুত্বপূর্ণ সংকেত বা তথ্য পাওয়া যেতে পারে সেগুলো কিন্তু দেখাই হবে না। বিশেষ করে গত সরকার পতনের পর যেসব জরিপ হয়েছে সেগুলো একটার পর একটা প্রায় একই রকম ফল দেখাচ্ছে। হাসিনা পতনের পরে জরিপগুলো সব একই রকম ফল দেখাচ্ছে। তাই সব জরিপকে অগ্রাহ্য করলে এই ধারাবাহিক তথ্যগুলো বোঝার সুযোগও হারিয়ে যেতে পারে। তো এখানে এই BYLC-র যে যুব জরিপ, সেই যুব জরিপের মোট 6টা বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে নাম্বার 1, সেটা হচ্ছে যে যুবকদের মধ্যে ভোট দেওয়ার প্রবল আগ্রহ। জরিপের একটি উল্লেখযোগ্য তথ্য হলো যে যুব সমাজের মধ্যে ভোট দেওয়ার প্রবল ইচ্ছা রয়েছে। জরিপে অংশ নেওয়া তরুণরা প্রায় 90% জানিয়েছেন যে তারা নিবন্ধিত ভোটার, আর তাদের মধ্যে 97% বলেছেন যে তারা আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে চান। এবং এটি দেখায় যে বাংলাদেশের তরুণরা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখনো অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত থাকতে চান। দ্বিতীয় হচ্ছে মজার বিষয়, বিএনপি এবং জামাত ইসলামী প্রায় সমান অবস্থানে। জরিপের ফল দেখাচ্ছে যে বিএনপি এবং জামাত ইসলামী খুব কাছাকাছি অবস্থানে আছেন। বিএনপি সামান্য 3 পয়েন্টে গিয়ে আছে। যেমন বিএনপি হচ্ছে 20% আর জামাত 17%, বিএনপি 20, জামাত 17। তবে জরিপে সবসময় কিছুটা ভুলের আশঙ্কা থাকে, যাকে মার্জিন অফ এরর বলা হয়। এখানেও বিএনপি ও জামাতের সমর্থনের মধ্যে যে 3% পার্থক্য দেখা যাচ্ছে, সে পার্থক্য কিন্তু খুবই ছোট। এই মার্জিন অফ এরর বা সম্ভাব্য ভুলের সীমা হিসাব করলে এই ছোট পার্থক্যটি আসলে নির্বাচন আসতে আসতে মুছেও যেতে পারে। জরিপে বিএনপিকে এগিয়ে থাকতে দেখা গেলেও প্রকৃত চিত্রে হয়তো বিএনপি জামাত সমান অবস্থানে থাকতে পারে। আবার আঞ্চলিক চিত্র একটু ভিন্ন। যেমন চট্টগ্রামে বিএনপি 19%, জামাত 10%, জামাত অনেক কম। ঢাকাতে বিএনপি 24%, জামাত সেই একই 19%। রাজশাহীতে বিএনপি 39%, জামাত 27%। কিন্তু খুলনায় দেখেন জামাত 29%, বিএনপি মাত্র 13%। তাহলে খুলনায় জামাতে গিয়ে আছে, এটা জরিপের ফল অনুযায়ী। তো স্বাভাবিকভাবেই উল্লেখ করা জরুরি যে বর্তমানে যে ভোটের সিস্টেম আর কি, জামাত বলেছে আনুপাতিক হারে, যেটা আমরা জানি হবে না। বর্তমান সিস্টেম হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থায়, যেখানে একজন প্রার্থী সবচেয়ে বেশি ভোট পেয়ে সরাসরি জয়ী হয়। সেখানে অর্ধেকের বেশি ভোট পাওয়ার কোনো বাধ্যবাধকতা নাই। কাজেই
আপনাদের খেয়াল আছে কিনা জানি না, 2000 সালে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে আর আওয়ামী লীগের ভরাডুবি হয়। আওয়ামী লীগ মনে হয় 7টা না 8টা আসন পেয়েছিল, তারপরেও কিন্তু আওয়ামী লীগ সমস্ত বাংলাদেশে 3 কোটি ভোট পায়। সুতরাং ভোটের পার্সেন্টেজটা আসলে ওই ফার্স্ট পাস বা পোস্টে অতটা ম্যাটার করে না, বা তারপরে এটা বোঝা যায় আর কি, জনগণের মানে জনপ্রিয়তা বোঝা যায়। হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের উত্থান একটি বড় পরিবর্তন হিসাবে সামনে এসেছে। 1971 সালে পাকিস্তানকে সমর্থন করা এবং যুদ্ধাপরাধে জড়িত থাকার কারণে যে সামাজিক বদনাম জামাতের ছিল তার অনেকটাই কমে গেছে বলে মনে করা হচ্ছে। নিজেদেরকে মধ্যপন্থী ধর্মীয় দল হিসাবে পুনর্গঠনের প্রচেষ্টাও কিছুটা সফল হয়েছে। তবে মাত্র 17% জনসমর্থন তাদের ব্যাপক জনসমর্থন অর্জন থেকে এখনো অনেক দূরে রেখেছে। অন্যদিকে বিএনপির জন্য 20% সমর্থনও কিন্তু হতাশাজনক। অনেকেই ধারণা করেছিলেন যে আওয়ামী লীগের পতনে সবচেয়ে বড় সুবিধাভোগী হবে বিএনপি। দলটি ঐতিহাসিকভাবে জাতীয় ভোটের অন্তত 1/3 নিয়ন্ত্রণ করে বলে মনে করা হয় এবং অনেক বিশ্লেষক মনে করতেন যে আওয়ামী লীগের স্বৈরাচারী প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির সমর্থনও কিন্তু অনেক বেড়ে গিয়েছে। কিন্তু এই জরিপের ফলাফল দেখাচ্ছে যে আওয়ামী লীগ প্রধান প্রতিপক্ষ হিসেবে না থাকায় বিএনপির সমর্থনও কমে গিয়েছে। খেয়াল করবেন, আওয়ামী লীগ প্রধান প্রতিপক্ষ হিসেবে না থাকায় বিএনপির সমর্থনও কমে গিয়েছে। কিভাবে? যে আওয়ামী লীগ পলাতক থাকার পরেও এখনো উল্লেখযোগ্য সমর্থন ধরে রেখেছে। কিছুটা অবাক করার মতো বিষয় হলেও জরিপে অংশ নেওয়া তরুণদের 10% মানে 10% বলেছেন যে তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান। বছরের পর বছর ধরে এই আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ এবং 2024 সালে জুলাই আগস্টে যে সংগঠিত সহিংসতা ঘটাবার পরও তারা এই জরিপে 3য় বৃহত্তম দল হিসাবে চিহ্নিত হয়েছে। বিএনপি, জামাত, তারপরে আওয়ামী লীগ। বর্তমান পরিস্থিতিতে যখন আওয়ামী লীগকে নিয়ে চারিদিকে সমালোচনা, সামাজিকভাবে নিন্দা এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া আইনত অপরাধ হিসাবে নির্ধারিত হয়েছে, তখন এই যে 10% সমর্থন দেখা যাচ্ছে আওয়ামী লীগের, এইটাই বোঝা যায় যে আওয়ামী লীগের একটা বড় সমর্থক গোষ্ঠী এখনো টিকে আছে। অর্থাৎ আওয়ামী লীগের মূল সমর্থক ঘাঁটি পুরোপুরি ভেঙে যায়নি, বরং তারা একটা স্থায়ীভাবেই টিকে আছে। ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, ছাত্রদের নতুন পার্টি, তাদের হতাশাজনক সূচনা। 2024 সালে জুলাইয়ের আন্দোলন নেতৃত্ব দেওয়া ছাত্রদের একাংশের গড়ে তোলা ন্যাশনাল সিটিজেন পার্টি এই জরিপে মাত্র 4% সমর্থন পেয়েছে। তরুণরাই যেহেতু এনসিপির প্রধান লক্ষ্যভিত্তিক সমর্থক, তাই এই কম জনসমর্থন দেখাচ্ছে যে এই দলটির সাংগঠনিক অবস্থা খুবই দুর্বল এবং ভোটের মাঠে তাদের প্রভাব খুবই সীমিত এবং কৌশলগত জোট না করলে সংসদে একটা আসন পাওয়াও তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। 5 নম্বরে বলছে যে সিদ্ধান্তহীন ও নীরব ভোটাররা। জরিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফলের একটি হলো যে বহু সংখ্যক তরুণ এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে তারা ভোট দেবে। প্রায় 30% তরুণ জানিয়েছেন যে তারা এখনো কোনো দলকে বেছে নেননি। নির্বাচনের দিন ঘনিয়ে এলে এই বড় অংশের ভোট বিভিন্ন দিকে সরে যেতে পারে। আবার 18% তরুণ তাদের পছন্দ জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। এই গ্রুপের মধ্যেই এমন বহু নীরব আওয়ামী লীগ সমর্থক থাকতে পারেন, যারা বলতেছে আমরা কাকে ভোট দেবো বলবো না, তাদের ভিতরে অনেকেই নীরব আওয়ামী লীগ থাকতে পারেন, যারা প্রকাশ্যে নিজেদের মত বলেন না বা বলতে ভয় পান। যদি ধরে নেওয়া হয় যে এই 18%-এর অর্ধেক মানে 9% ভোটারও আওয়ামী লীগের সমর্থক, তাহলে আগের জরিপে যে আওয়ামী লীগের 10% সমর্থন দেখা গিয়েছে তার সঙ্গে আরো 9% যোগ হতে পারে, তাহলে আওয়ামী লীগ হয়ে যাবে 19%। এখন যদি এটা ধরি তাহলে বিএনপির 20%, জামাতে 17% আর আওয়ামী লীগের 19% হতে পারে, তাই না? তবে বিএনপি এবং জামাত এই দুই দলের যে মোট সমর্থন, তো 20% প্লাস 17% সমান সমান 37%। তখন আওয়ামী লীগের সমর্থন তো তার চেয়ে অনেক কম, তাই না? মানে জরিপে দেখাচ্ছে আওয়ামী লীগ 10%, কিন্তু যে 18% বলেছে যে আমরা কাকে ভোট দেবো বলবো না, সে 18%-এর যদি অর্ধেক মানে 9% ধরি আওয়ামী লীগের, তাহলে 10 প্লাস 9 19%, তাহলে বিএনপির 20%, আওয়ামী লীগের 19%,
জামাতে হচ্ছে 17%। এইভাবে হলে দেখা গিয়েছে যে বিএনপি জামাত এক হলেও আওয়ামী লীগের ভোটটা আসলে অনেক কম। আবার আওয়ামী লীগ তৃতীয় বৃহত্তম দল অথবা মতান্তরে দ্বিতীয় বৃহত্তম দল। মানে এই জরিপের ফলাফলের ভিত্তিতে যে আওয়ামী লীগ পলাতক হলেও জয় পরাজয় কিন্তু নির্ধারণ হবে আওয়ামী লীগের ভোটারদের দ্বারা। ধরা যাক আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারল না, তাহলে আওয়ামী লীগের সমর্থকরা কোথায় ভোট দিবেন? বিএনপিতে নাকি জামাতে? এই বিষয়ে এই জরিপটা কিছু ইঙ্গিত দেয়। জরিপে দেখা গিয়েছে যারা আওয়ামী লীগ করে তাদের 56% বলেছেন যে তারা এবার ভোট দিবেন না। যদি ব্যালটে নৌকা মার্কা না থাকে তারা তাহলে ভোট দিবেন না। আর যারা ভোট দিবেন তাদের মধ্যে অনেকে সমর্থন সরিয়ে নিচ্ছেন বিএনপি অথবা জামাতের দিকে। তবে এখনো 41% আওয়ামী লীগের ভোটাররা সিদ্ধান্তহীন অবস্থায় রয়েছে। মানে 56% বলেছেন ভোট দিবেনই না, আর 41% বলেছেন যে আমরা কোথায় ভোট দিব এখনো সিদ্ধান্ত নেইনি। অনেক বিশ্লেষককে কি অবাক করেছে যে কিছু আওয়ামী লীগের ভোটাররা তারা বলেছেন যে তারা এই নির্বাচনে জামাত ইসলামকে ভোট দিবেন। এটাই অবাক কাণ্ড, বিএনপিকে ভোট দিবেন না। অথচ আদর্শের দিক থেকে কিন্তু বিএনপি আওয়ামী লীগ কাছাকাছি, জামাত তো হচ্ছে ডানপন্থী ইসলামিক দল। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের এই ভোটাররা কেন বিএনপিকে বাদ দিয়ে জামাতকে ভোট দিতে চান? এর দুটি কারণ থাকতে পারে। একটা হচ্ছে যে বিএনপির বড় বড় নেতারা যতই আওয়ামী লীগের পক্ষে কথা বলুক, স্থানীয়ভাবে তৃণমূলে কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি, এবং এই বিএনপির কারণে তারা বাজার উঠতে পারে না। বিএনপি মামলা দিয়েছে, যদিও মামলা দেওয়ার কারণ আছে, কারণ আওয়ামী লীগের আমলে বিএনপি নেতারা নির্যাতনের শিকার হয়েছে এবং এই কারণে বিএনপি মামলা দিয়েছে। তো এই সব কারণে সব মিলিয়ে আওয়ামী লীগ মনে করে যে তৃণমূল পর্যায়ে বিএনপি হচ্ছে আমাদের প্রধান প্রতিপক্ষ, বা তুলনামূলকভাবে জামাত হচ্ছে কম খারাপ, তারা আমাদেরকে তেমনটা কিছু বলে না, সুতরাং আমরা এই ভোটটা এবার জামাতকেই দিব। দ্বিতীয় কারণ হচ্ছে রাজনৈতিক যুক্তি। যুক্তিটা হলো যে আওয়ামী লীগের একটা অংশ মনে করে যে যদি জামাত ক্ষমতা এসেই পড়ে তাহলে প্রমাণ হবে যে আওয়ামী লীগের দাবিটাই সঠিক ছিল। তখন প্রমাণ হবে যে বাংলাদেশকে ধর্মভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে বাধা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে ধর্মভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে বাধা দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগই একমাত্র প্রকৃত প্রতিবন্ধক ছিল। সুতরাং এই বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ করতে একমাত্র আওয়ামী লীগেরই দরকার। এই দুইটা কারণে ভোট দিতে পারেন। এবং শেষ কথা বলা হচ্ছে যে বিওয়াইএলসির এই যুবজয়ী দেখাচ্ছে যে বিএনপি ও জামাত শীর্ষস্থান দখলের জন্য লড়তেছে, কিন্তু এই দুই দলের কেউই কিন্তু নিরঙ্কুশ সমর্থন তৈরি করতে পারতেছে না। যেমন ওই যে 100 কতটা যেমন ক্ষমতা দেওয়ার জন্য যেই কয়টা আসন প্রয়োজন সেই কয়টা আসন কিন্তু এই দুই দলের এক দলও নিরঙ্কুশভাবে এই সমর্থন তৈরি করতে পারছে না জরিপের ফলাফল অনুযায়ী। অন্যদিকে আওয়ামী লীগের যারা নীরব ভোটার এবং সেই সঙ্গে যেসব ভোটাররা এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দিবেন, সেই সব ভোটারদের সংখ্যা থেকেই বোঝা যায় যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখনো পরিবর্তনশীল। নির্বাচন হলে যে কোনো ফলাফল হতে পারে। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পায়, এখন পর্যন্ত মনে হচ্ছে যে পাবে না, তাহলে আওয়ামী লীগের এই নীরব ভোটারগুলোই কিন্তু নির্ধারণ করবে ভবিষ্যতে বিএনপি ক্ষমতা যাবে নাকি জামাত ক্ষমতায় যাবে। দর্শক, আপনারা এই জরিপের বিষয়ে কি ভাবছেন? এই যে জরিপে বলেছে যে বিএনপি 20% সমর্থন, জামাতের 17% সমর্থন, আর আওয়ামী লীগের 10% সমর্থন, এবং 18% বলেছে আমরা সিদ্ধান্ত নেই কাকে ভোট দিব। এখন জরিপ বলতেছে যে 18%-এর মধ্যে যদি অর্ধেকও ধরি আওয়ামী লীগের, কারণ যারা বলতেছে আমরা সেখানে নেই কাকে ভোট দিব তারা হয়তো অনেকেই ভয় বলতেছে না, হয়তো তারা আওয়ামী লীগ করার জন্য ধরলাম যে অর্ধেক আওয়ামী লীগের, তাহলে সেই 18%-এর ভিতরে 9% আওয়ামী লীগ ধরলে সেই 9%-এর সঙ্গে আগে 10% 19% হয়ে যায়। তাহলে বিএনপি 20%, আওয়ামী লীগ 19%, জামাত 17%। আবার যদি বলেছে যে জামাত 17% আছে, এটা হয়তোবা সময়ের ব্যবধানে আর 2-3 মাস পরে হয়তো আরো তাদের সমর্থন বাড়তে পারে, হয়তো আবার 20% এসে পড়তে পারে।
তাহলে তো বড় একটা সমস্যা, যেহেতু আওয়ামী নির্বাচন অংশ করতে পারবে না। কাজেই জরিপ বলতেছে যে আওয়ামী লীগের এই ভোটাররাই নির্ধারণ করবে আসলে নির্বাচনে কে জয়লাভ করবে, বিএনপি নাকি জামাত। এবং জরিপ আরো বলতেছে যে আওয়ামী লীগের ভোটগুলো সাধারণত জামাতে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ মাঠ পর্যায়ে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বিএনপি। সেক্ষেত্রে মাঠ পর্যায়ে আওয়ামী লীগকে দৌড়ের উপর রাখছে কিন্তু বিএনপি, মামলা দিছে কিন্তু বিএনপি, জামাত কিন্তু না। সুতরাং আওয়ামী লীগের ভোটাররা মনে করে জামাত বিএনপির চেয়ে কম খারাপ, সুতরাং আমরা জামাতকেই ভোট দিব, ভোট দিয়ে আমরা জামাতকে ক্ষমতা নিব। এবং ক্ষমতা নেওয়ার পর বলবো যে দেখো যে ইসলামী শক্তি ক্ষমতায় আসছে, এদেরকে ঠেকানোর ক্ষমতা কিন্তু বিএনপি নিয়ে আমাদের আছে। তো এইরকম ভাবে করব।